বেচারা যে রোজ ওই উইকাইমা স্টেশনের ক্যারামেলের মেশিনে গিয়ে পয়সা ফেলে, বাবা তাও জানতেন। এ সময় একটু বাড়তি খাবার দাবার পেলে খুবই সুবিধে হতো। তবু বাবার কাছে সঙ্গীতের অন্য মূল্য ছিল। মা সে কথা জানতেন বলে কখনো জোর করেননি। বাবা বললেন, আমায় ক্ষমা করিস ততস্কি। তখন শিল্প আর শিল্পীর আদর্শ সম্পর্কে বোঝার মতো বড় হয়নি তত্ত্বচান, কিন্তু ও সে কথা জানতো যে বেহালা বাজাতে বাবা এতই ভালোবাসতেন যে ওদের বৃহত্তর পরিবার থেকে বাবাকে এক ঘরে করে দেওয়া হয়েছিল। অনেক অনেক অনেকে কষ্ট দিয়েছিল, তবু বাবা বেহালাটা ছাড়তে পারেননি। তাই তত্ত্বচান বুঝেছিল যে বাবা যে সুর বাজাতে চান না তা ওর বাজানোর কোনো দরকার নেই। বাবাকে ঘিরে লাফাতে লাফাতে ও বলল, আমার কোনোই আপত্তি নেই বাবা, আমি তোমার বেহালা খুব ভালোবাসি। পরদিন আবার তত্ত্বচান উইকাইমা স্টেশনে নেমে গিয়ে লজেন্সের মেশিনটার ভিতরে একবার উঁকি মেরে দেখলো। মিষ্টি বেরিয়ে আসবার সম্ভাবনা ছিল না যদিও, তবুও আশা করে রইল হয়তো কিছু একটা পেয়ে যাবে। কি অসাধারণ একটি অধ্যায়! তত্ত্বচানের বাবা একজন শিল্পী, বেহালা শিল্পী। তিনি সুযোগ পেয়েছিলেন এই যুদ্ধের বাজারে একটু বেশি রেশন পাওয়ার, তত্ত্বচানদের মুখে আরেকটু বেশি বেশি খাবার তুলে দেওয়ার। যুদ্ধকালীন পরিস্থিতি সবসময়ই অন্যরকম হয়। সবকিছুর রেশনিং চলে, ইচ্ছে মতো কেউ কোনো জিনিস কিনতে পারে না, অল্প খাবার খেয়েই দিন কাটাতে হয়। কিন্তু বাবা শিল্পের সাথে আপোষ করেননি। অস্ত্র কারখানায় যুদ্ধের সুর বাজাতে তার শিল্পী মন একদম চায়নি, এবং এ ব্যাপারে তার পাশে ছিলেন তত্ত্বচানের মা, এমনকি ছোট্ট তত্ত্বচানও। সেও জানতো যে বাবা বেহালা বাজাতে খুব ভালোবাসেন, কিন্তু যে সুর বাবা তার বেহালায় বাজাতে চান না, ছোট্ট মেয়ে হলেও সে বুঝেছিল সেই সুর বাবাকে বাজাতে না দেওয়াই ভালো। তার ওই ক্যারামেলের লজেন্স হয়তো আর পাওয়া হয়ে উঠছে না। আগের স্টেশনে নেমে প্রত্যেকবার সেই লজেন্সের ভেন্ডিং মেশিনে ও পয়সা ফেলে দেখতো যে একটাও প্যাকেট বেরিয়ে আসে কিনা। হয়তো কোথাও একটা প্যাকেট আটকে আছে, বেরোচ্ছে না কোনো কারণে। বাবার এই নতুন কাজে না করে দেওয়ার পরও ও কিন্তু ওই স্টেশনে গিয়ে পয়সা ফেলে দেখলো সেই লজেন্সের ভেন্ডিং মেশিনে লজেন্সটা বেরোয় কিনা। এই অংশটা পড়তে পড়তে আমরা বুঝতে পারলাম ছোট্ট মনের শত চাহিদা সত্ত্বেও মিষ্টির প্রতি, লজেন্সের প্রতি তার বাবা মার আদর্শ তার মনে কিরম প্রভাব ফেলেছে।